ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আবার চলে এলাম একটা নতুন কন্টেন্টের সঙ্গে, অবশ্যই তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে। নতুন কন্টেন্ট আমি সবসময় বলি, কারণ নতুন সবসময় আমার কিছু বলার থাকে বা কোনো কিছু নতুন জিনিস মনে হয় যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আছি, সেই জন্যই আমি নতুন বলি। নাহলে এখন যেগুলো তোমরা শুনতে চাইছো সেগুলো নিয়েই তো আমার বলতে হবে, কারণ সবার মনেই একটা টেনশন চলছে, কি হবে, কি হচ্ছে, কি হতে চলেছে। আচ্ছা, আজকে ফার্স্টে চলে আসি আমি টনদীপের ব্যাপারে, টনদীপের ভিডিওর ব্যাপারে, এবং টনদীপ কী আমাদের বোঝাতে চাইছে সেইটার ম্যাটার নিয়ে। যেমন মনে করো আজকের যে ওর ভিডিওটা ও দিল, ওর ডেইলি কন্টেন্ট তো থাকেই, যেগুলো দেখাবার সেগুলো নিয়ে আলোচনা নেই, কিন্তু এই যে ম্যাটারটা চলছে, এই যে কিষাণুর কাস্টাডি, এইটা নিয়েই যে ওরা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক জিনিস না, ওইটা নিয়েই যে ওরা ব্যস্ত থাকবে, ওইটাই ওদের মনে সবসময় ঘুরছে। যদিও বা ঘরের কাজকর্ম চালাতে হয়, এটা স্বাভাবিক জিনিস, ওটা করতেও হবে, আবার চিন্তাভাবনাও করতে হবে, আবার নিজের মতো করে নিজের রাস্তাটাও ভেবে নিতে হবে, স্বাভাবিক। আমি যতই জানি দুপক্ষ থাকে, তো এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, মানে যখন দুটো পক্ষ তৈরি হয়ে যায়, আমি সেই ক্ষেত্রে বলছি। তাহলে এখন তো শুরু হয়েছে মানে ছেলে কার, এরকম একটা ব্যাপার শুরু হয়ে গেছে। দেখো, আমরা ছেলে কার এইভাবে তো যেন নিরুদ্দেশের উদ্দেশ্যে বলছি তা তো নয়। ছেলের বাবাও আছে, মাও আছে, দুদিক দিয়ে ফ্যামিলিও রয়েছে, তবুও তার মধ্যে একটা লড়াই শুরু হয়ে গেছে ছেলে কার। অথচ ছেলে যে কারোর ইন্ডিভিজুয়াল একজনের হতে পারে না, এটা কিন্তু আমরা সবাই জানি। শুধু বাবা শুধু মার কি হওয়া সম্ভব? না, সম্ভব না। সেক্ষেত্রে বাবা মা দুজনেরই সমান সমান অধিকার থাকে। আচ্ছা, এবার মার কি থাকে? মার মানে কি বলবো, মার 100% সন্তানের উপর অধিকারটা বেশি থাকা আমার মনে হয় আইনের চোখে, কি জানি না, উচিত। কারণ সে তার জীবনের বাজি রেখে একটা সন্তান ভূমিষ্ঠ করে, ঠিক আছে? সে তো নাও পারতো, সে তো ডিনাই না করতে পারতো না আমার এখন সন্তান চাই না। যে পরকীয়ার ট্যাগটা তার উপর লাগানো হলো, তার সঙ্গে সঙ্গে এও বলে দেওয়া হলো সে বিয়ের আগে থেকেই অন্য সম্পর্কে যুক্ত ছিল, এই ফ্যামিলিটাকে ঠকিয়েছে, বা পরবর্তীকালে যে ফোনালাপ করেছে, চ্যাটিং করেছে, বলছে পুরনো সম্পর্কের জেরে এগুলো হয়েছে, সবই কিন্তু এই হাজব্যান্ডের ফ্যামিলির তরফ থেকেই লাগানো হয়েছিল। সেইগুলোই আমি আলোচনা করছি, এগুলো আমাদের কথা নয়, তার তরফের কথা। এইবার যদি তাই হবে, তাহলে একটা প্রশ্ন দেখো সবার মনে এসে যায় যে যদি টিনার এই সম্পর্কটাকে সেইভাবে জরুরি না দিয়ে পুরনো সম্পর্কটাই জিইয়ে রাখার ব্যাপার থাকে, তাহলে কিষাণুর জন্ম হলো কেন? সেক্ষেত্রে তো টিনা বলতেই পারতো, না আমি কোনো এই ব্যাপারে হেল্প করতে পারবো না, আমার সন্তান চাই না, বলেই তো দিতে পারতো, কারণ ওর যথেষ্ট বয়স কম ছিল। একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়েছে, 20 বছরে তার সন্তান হয়েছে, 20 কি 19 আমি এক্স্যাক্ট বলতে পারবো না, আমি আন্দাজে বলছি 18 ইয়েতে। সেই জন্য তাহলে সে তো বলতেই পারতো, না আমি এই মুহূর্তে চাই না, যদি সে অন্য সম্পর্কে যুক্ত থাকতো। আবার এই ক্ষেত্রে যদি হয় না, তার স্বামীর তরফ থেকে জোর করে নেওয়া হয়েছিল, তাহলে কিন্তু সেই কেসটা আবার অন্য রকম হয়ে দাঁড়াবে। এটা যদি টিনার তরফ থেকে না হয়ে থাকে, তাহলে স্বামীর তরফ থেকে হয়ে থাকে, তাহলে কিন্তু কেস আবার অন্য কেস হয়ে যাবে। কিন্তু আমার যতদূর মনে হয় যে টিনার ওইসব ব্যাপার ছিল না, সে তার স্বভাব মানে স্বাভাবিক মতে বিয়ে হয়েছে, তারপর যেভাবে সন্তান হওয়ার সেভাবে হয়েছে, যেভাবে সন্তান মানুষ করার 3 বছর ধরে সেটা ও ওর মতো করে পালন করে এসেছে। এবং আমরা সত্যিকারের যারা ভিউয়ার্স ছিলাম, পুরনো ভিউয়ার্স সমেত বলছি, তারা কেউই এই যে ভেতরের গণ্ডগোল, ভেতরের একটা অশান্তি কেউই কোনোদিন টের পায়নি। এইটাই কিন্তু সবাইকে অবাক করেছে, যে যদি কিছু নাই হয়ে থাকবে, তাহলে কি করে মানুষ দিনের পর দিন সেই বাড়িতে টিকে থাকতে পারে? তাহলে এটাই বুঝে নাও কেন টিকেছিল বা কিসের জন্য। ছোটোখাটো অশান্তি সব ফ্যামিলিতেই হয়, সেইগুলো সে তার মতো করে টিকেছিল। কিন্তু আমি বলতে চাইছি যে জিনিসটা, সেটার মধ্যে এবার আসছি, এই যে ইউটিউব, আমি ফার্স্ট থেকে বলছি, এই যে ইউটিউব যে একটা রোজগারের মাধ্যম, এইটা কিন্তু টনদীপদের ফ্যামিলিতে প্রথমে ছিল না। টিনার যখন বিয়ে হয়েছে, টনদীপদের বাড়িঘর কী ছিল তোমরা মোটামুটি সবাই জানো, সেই পুরনো বাড়ি, যে বাড়িতে ওর বাবা এখন থাকে, সেই বাড়ি দেখেই ওর বিয়ে হয়েছিল। আচ্ছা, তারপরে তার বিয়ের পর সংসারের চিন্তা করে তার নিজের দিদি টনদীপের এই ওয়াইটির যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা চিনিয়েছিল। সে যে পদ্ধতিতেই হোক চিনিয়েছিল যে ভাইয়ের একটা সংসার হয়েছে, তারও ভবিষ্যৎ আছে, কাজে এই ব্যাপারটা যদি সে ঘরে বসে করতে পারে, তাহলে হয়তো তার কিছু পার্মানেন্ট একটা ইনকাম হবে। দেখো, আমরা কিন্তু সবাই জানি ওয়াইটিতে ঢুকবো আর সঙ্গে সঙ্গেই যে মাসে ঢুকছি তার পরের মাস থেকেই আমাদের একটা করে মোটা টাকা ঢুকতে থাকবে, তা কিন্তু নয়। এটা কিন্তু তোমরা জেনেই রাখো, তা কিন্তু নয়। এটা বেশ অনেক দিন ধরেই চলে এবং ক্রমশ আস্তে আস্তে গ্রো করে। এবং একটা জিনিস সবসময় জেনে রাখবে, আমি এটা আমার মানে
জুরিসডিকশনের বাইরে গিয়ে বলছি, মানিটাইজেশন হবার আগে অবধি যত তোমার ভিডিও করো আর যাই করো, যাই ইনকাম করো, একটা পয়সাও কিন্তু তুমি পাবে না। যা পাবে সবই মানিটাইজেশনের পর থেকে যেগুলো ভিডিও করবে তার উপর তোমার ইনকাম শুরু হবে। তাহলে বুঝতে পারছো যে কতটা পরে ইনকাম ঢোকে মানুষের। তাহলে সেই ক্ষেত্রে তার দিদির শর্ত ছিল যে তারা ভিডিও পাঠাবে এবং মাসে এত একটা অ্যামাউন্ট ছিল, সেটা আর আমি উল্লেখ করছি না, সেই অ্যামাউন্টটা তার ভাইকে তার সংসারে তুলে দেবে। এবং এই কাজটা দিদি তার কথা মতো অবশ্য করেই করছিল। ক্রমশ দিন কাটছিল এবং স্বভাবতই দেখো একটা ফিল্ডে থাকতে থাকতে সেই ফিল্ডের তোমার ধারণা জন্মায় এবং তার লাভ ক্ষতি লোকসান সমস্ত ব্যাপারটাই তোমার আয়ত্তে ধীরে ধীরে আসতে থাকে। এবং সেই ব্যাপারটা তারা বুঝতে পেরেছে প্রথম দিকেই তো এত ইনকাম হয়নি, প্রথম দিকেই এত ভিউজ হয়নি, ধীরে ধীরে বেড়েছে, বই কমেনি, তাহলে ইনকামটাও ধীরে ধীরে বেড়েছে, কিন্তু অ্যামাউন্টটা বাড়েনি। সেই থেকেই এদের দিদিদের সঙ্গে ঝামেলা শুরু হয় এবং এদের তরফ থেকে নতুন একটা চ্যানেল খোলা হয়। তখন দিদির সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হয়, সম্ভবত এটা দিদিকে না জানিয়েই হয়েছিল এবং তাতে দিদি স্বভাবতই ক্ষুণ্ণ হয়ে গেছিল। তারপরে যে ইনসিডেন্ট, যে ঘটনা তোমরা প্রতিটা চ্যানেলেই শুনেছো বা অনেক আগে থেকেই ফলো করছো, তোমরা জানো, এই ব্যাপারটাই আমি ঢুকছি না, যেটার জন্য আসছি সেটা বলছি। তাহলে এই যে ইউটিউব, এই যে বিজনেস, এই যে প্রতিদিনের একটা পরিশ্রম, একটা প্রতিদিনের মিলিত প্রয়াস, আমি মিলিতই বলবো, কারোর একার প্রয়াসে হয়নি, হ্যাঁ, এর মধ্যে তো টিনাও ইনভলভ ছিল। প্রতিটা চ্যানেল গ্রোয়ের পেছনে তার অবদান ছিল, শুরুর থেকেই ছিল। আজকে সম্ভবত 1.5 লাখের চ্যানেল হওয়ার পর, দুটো চ্যানেল, তারপর টিনা এবার এ থেকে বের হয়ে গেছে বা বের করে দেওয়া হয়েছে। তাহলে তার আগে অবধি তার সমস্ত অবদানের মধ্যে পার্টিসিপেট সে করেছিল এবং কিভাবে করেছিল আমরা প্রত্যেকে জানি। তাহলে সে যদি পরকীয়ায় তার প্রধান উদ্দেশ্য হবে, বিয়ের আগে থেকেই সব সম্পর্কে যুক্ত থাকবে, তাহলে সে কেন এই 5টা বছর ধরে, তাই তো 5টা বছরই তো, বা ইউটিউবে 3টে বছর ধরে সে এই ফ্যামিলির জন্য, এই ইউটিউবের জন্য সে খাটলো কেন এই ফ্যামিলিকে একটা বংশধর সে দিল, কেনই বা এই সংসারে প্রতিটা লোকের প্রতিটা কথা শুনে চলছিল, ভালোই তো চলছিল, কিন্তু এই যে ম্যান্ডি আর স্যান্ডির জোয়ার এসে গেল, এই যে জিনিসটা পাকাও হলো, একটা রান্না করার মতো জিনিসটাকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল প্রথমে, এই যে মনের মধ্যে ঢোকানো হয়েছিল টিনার মনে, পরকীয়াটা করো, এই ব্যাপারটা পরকীয়া করো বলেনি, পরকীয়ার ব্যাপারটা নাটক করি আমরা, বা আমাদের মধ্যে ঝামেলা হয়েছে একটা সৃষ্টি করি, এই দিয়ে দর্শকদের ভুল বোঝাই এবং সেই যে টাকাটা আমাদের ইনকাম হবে তাই দিয়ে আমরা আমাদের বাড়ি তৈরি করব, আমাদের স্বপ্নের প্রাসাদ তৈরি করব, এই ব্যাপারটা টিনার মধ্যে কে ঢুকিয়েছিল? এটা তো ওয়াইটিতে রয়েছে, এটাও তো প্রমাণ যে টিনাকে এই রাস্তাটা কে দেখিয়েছিল, তোমরা বলবে কে দেখিয়েছিল? আচ্ছা, এই যে তোমার কি বলবো, ইউটিউব, তারপর ফেসবুক পেজ, এদের তো সমস্তটাই আছে। তাহলে এই যে সবসময় একটা নেটওয়ার্কের মধ্যে বাস করা, এর মধ্যেও তো টিনাকে টন্দিবি বাধ্য করতো, সবসময় তুমি এগুলোকে নিয়ে বিজি থাকো, কন্টেন্ট তৈরি করো, এমন কন্টেন্ট তৈরি করো যা দিয়ে প্রচুর ভিউজ হয়, প্রচুর ইনকাম হয়, ভিউয়ার্সদের বোকা বানানো যায়। সেই গত জুন মাস থেকে আমরা দেখছিলাম সেটাই। এক সময় হয়তো ফেসবুকের পরিচিতি, তারপর হোয়াটসঅ্যাপের নাম্বার আদান প্রদান, তারপর হোয়াটসঅ্যাপ চ্যাট, এইটাকে নিয়ে শুরু হলো বিশাল একটা ক্যাওয়াস। এটা হতো না, আমি বলছি এটা হতো না, এটা ওদের সংসারের মধ্যেই সীমাবদ্ধ থেকে যেত যদি ওই ম্যান্ডির ব্যাপারটা ইউটিউবের পর্দায় রঞ্জিত বসে বসে না দেখত, যদি ম্যান্ডি ওই রকমভাবে পরকীয়া করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থেকে যেভাবে ভিউজ কামাচ্ছিল, লাখের পর লাখ টাকা ইনকাম করছিল, দেখতে দেখতে তার হাজব্যান্ডের চ্যানেলও লাখ অতিক্রম করে সিলভার প্লে বাটন পেয়ে গেল। এই যে পুরো একটা লাভপ্রদ বিজনেস, যেটা কিনা রঞ্জিতকে বিশালভাবে প্রভাবিত করে ফেলেছিল। এবং যখন ও দেখলো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে এরকম কিছু একটা জিনিসে ঢুকে পড়েছে, তখন সে ভাবলো এটাকেই আমি একটা ইস্যু বানাই, এবং সেটাকেই ক্রমাগত ইস্যু তৈরি করতে করতে সে ভাবলো এ কোনোভাবে বাপের বাড়িতে যদি পাঠিয়ে দিতে পারি, ব্যাস আমি এটা এইভাবে প্রচার করব অ্যাজ ইফ ম্যান্ডি স্যান্ডির একটা নতুন মানে ভার্সান পার্ট 2, যেটা আমরা ওয়াইটিতে নিয়ে আসবো এবং হয়তো এর থেকে বেশি রোজগার করব, কারণ এইটা নাটক আর থাকছে না, কারণ কিছু তো সত্যি এর মধ্যে রয়েছে। কিন্তু ও দেখলো এই ঘটনার মধ্যে ঢুকে যে উল্টো ঘটনা হয়ে গেল, তার বউ এটা কখনোই সাপোর্ট করছে না, উল্টে বলছে সে ইউটিউবই করবে না, সে ব্লগিংই চালাবে না, সে ঘরের বউ হয়ে থাকবে। এটাও মেনে নিতে পারেনি। এইটাই যখন ও বলেছে
যেই মুহূর্তে টিনা এটা সালিশি সভায় বলেছে এবং সালিশি সভা এটা মেনে নিয়েছে, সেই মুহূর্তে থেকে টনদীপ তার প্ল্যানিং শুরু করে দিয়েছে। আমার কাছে শোনো, এটাই হয়েছে। টিনা কি বলবে না বলবে, টনদীপ কি বলবে না বলবে আমার জানা নেই, কিন্তু ওদের পুরো ব্যাপারটা আমি পুরো পড়ে বুঝে আমি যেটা বুঝেছি, ওই দিন থেকে ওর শুরু হয়ে গেছে প্ল্যানিং। এবং সেই দিন থেকেই ও ফার্স্টই করেছে যে কোনোভাবে, অবশ্যই এর মধ্যে ওর মাও ইনভলভ ছিল, এই প্ল্যানিংয়ের মধ্যে ওর মাও ইনভলভ ছিল, অর্থাৎ টনদীপের মা। আমি টিনার মার কথা বলছি না, টিনার মা কিছুতে বুঝতেও পারেনি, সে তার মার সঙ্গেই ছিল। এবং যে কদিন টিনা তার মার সঙ্গে ছিল, সে কদিন টনদীপ বসে বসে তার নিজের মার সঙ্গে এই প্ল্যানটা বানিয়েছিল। এবং যখন টিনা তার মার সঙ্গে এইসব অশান্তির মধ্যে ব্যস্ত ছিল, ওই মুহূর্তে টনদীপ যে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকাগুলো ট্রান্সফার করে নিয়েছিল, ও বুঝতেও পারেনি। আর টনদীপ ভেবেই নিয়েছিল ওর মা শুধু যাক, তারপর আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করব যাতে টিনা বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয়। এবং অবশ্যই এই চলে যাওয়ার সময়টা আমি আমার সন্তানকে কোনো কিছুতেই নিতে দেব না এবার, কারণ আমাকে অনেক বড় গেম খেলতে হবে। কিভাবে, তখনই হয়তো পুরোটাও প্ল্যান করেনি, কিছুটা করেছিল, ভেবেছিল মাসখানেক খেলবো, কি 1.5 মাস 2 মাস, ম্যান্ডেটটা মনে হয় সম্ভবত 3 মাস চলেছিল, 3 কি 4 মাস হবে, আর 3-4 মাস না 5 মাস চলেছিল, তাই 5 মাস। ও হয়তো ভেবেছিল ওরকমই কিছু একটা চালাবো, তারপর ভেতরে ভেতরে আমরা সব সেটেল ডাউন করে ফেলবো, কিন্তু বুঝতে পারিনি যে এত বড় একটা ইনসিডেন্ট হয়ে যাবে। যাই হোক, যেটাই হোক সেটা আমাদের সামনে। আর আজকে যেটা বলতে বসেছে, প্রথম দিকে ও ডিভোর্স ব্যাপারটা ছিল বলে সন্তানের ব্যাপারটা ও অতটা বোঝেনি, মেয়েটা তো বাচ্চা, ও অত বোঝেনি, যে ভেবেছিল ডিভোর্স চাইলেই বুঝি ডিভোর্স পাওয়া যায়, আর ডিভোর্স একবার হয়ে গেলে আমি ঠিক আমার ছেলেকে পেয়ে যাব, কারণ মার কাছ থেকে সন্তানকে কেউ নিয়ে নিতে পারে না, অন্তত এত কম বয়সে তো নয়, সবসময় এই বয়সটা মা সেই সুযোগটা পায়। আর টনদীপ মনে মনে ভাবছিল যে মার পরকীয়াটাকে আমি বড় করে দেখাই, অতএব মার চরিত্র খারাপ হলে কোনোভাবেই সন্তান মার কাস্টাডি পায় না, তাহলে তো কোনো পতিতার সন্তানই জন্মাতো না, কারণ পতিতার কোনো হাজবেন্ড থাকে না, তার সন্তান ডিমান্ড করে না এইটার জন্য, কিন্তু সেটা কথা না, কথাটা হচ্ছে পতিতাও কিন্তু তার সন্তানকে মানুষ করে। আর এ তো সেরকম কোনো অপরাধী করেনি, যতটা অপরাধে তাকে দোষী করা হয়েছে, যতটা অপরাধী তাকে দেখানো হয়েছে। আমার অবাক লাগে কারা এরা, যারা টনদীপের চ্যানেলে গিয়ে বলে এই মেয়েটাকে এমন কিছু করো যে সে যেন মাটিতে মিশিয়ে যায়, সে যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। এরা কারা? হয় এ কোনো মহিলা হবে অথবা কোনো পুরুষ হবে। তাহলে মহিলাই একজন মহিলাকে বলছে এ কথা, একবারও তার সিচুয়েশনটা ভাবছে না, আর একজন পুরুষ ভাবছে একজন মহিলাকে অপমান করে মিশিয়ে দিলেই তার সম্মান বাড়বে। কোনোদিন হয়েছে কোনো মহিলাকে অপমান করে কোনো পুরুষের সম্মান কোনোদিন বেড়েছে? আজকে টনদীপ যে অপমান করছে, যে নোংরা বিক্রি করছে, যাকে নোংরা বলছে এবং যার নোংরামি বিক্রি করছে, যার নোংরামি বলে বিক্রি করছে, সে কি নিজেকে মহৎ করে তুলতে পারছে? ভবিষ্যৎ বলবে, এগুলো সমস্ত জিনিসটাই ভবিষ্যৎ বলবে। আর এই যে আজকে আস্ফালন করতে বসলো, যে কারা যারা এই নোংরাকে সাপোর্ট করছে, তারা অবশ্যই শিক্ষিত, কারণ তারা যেভাবে নোটিশ লিখেছে সেই নোটিশ কোনো সাধারণ লোক লিখতে পারে না, কোনো সাধারণ লোক ওর পাশে নেই, কারণ মানুষ তার কাজের মাধ্যমে অসাধারণ হয়, তার জন্য কোনো ডেজিগনেশন লাগে না, শিক্ষাটাই যথেষ্ট, আর আইনটা সঠিকভাবে জানা যথেষ্ট, আর আমার লক্ষ্যটা স্থির থাকা যথেষ্ট, যে আমি যেটা করব বলে ভেবেছি, আমি যদি সৎ থাকি, আমার চাওয়াটা যদি সঠিক থাকে, আর আমার চাওয়াটা যদি আমি মন প্রাণ দিয়ে চাই, তবে কিন্তু আমি সেইটা অবশ্য করেই পাবো, এবং ভগবান আমায় পেতে সাহায্য করবে। আর তার প্রতি যোগী হয়ে সে বলতে বসেছে টনদীপ, তার ওপরেও কোনো মানুষের হাত রয়েছে, থাকুক, থাকাটাই তো স্বাভাবিক। তা এতদিন পর বলছে কেন? আমরা তো জানি প্রথম থেকেই আছে, তার জন্যই তো এত ভালোভাবে থাকা, কোনো টেনশন ফ্রি থাকা, এত সুন্দর করে জিনিসপত্র সাজানো, বাড়ি তৈরি করা। কেউ নিশ্চিন্ত না হলে কেউ এইরকমভাবে বাড়িঘর তৈরি করতে সাজাতে পারে? তাহলে আজকে এত দুশ্চিন্তা কেন? ভালো মানুষদের লোক তো প্রথম থেকেই রয়েছে, তাহলে আজকে কেন ফলাও করে বলতে হচ্ছে? যে ওই পুরনো কথা, যার থাকবে সে কখনো বলবে না, যখন সে ফলাও করে বলতে আসবে তখনই জানতে হবে কিছু তো প্রবলেম আছে। কারণ আমার যদি কিছুই না হবে, আমি কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো, আমার এত দৌড়াদৌড়ি করতে হবে না। আমি যদি জানবই আমার ছেলে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, তার মাও না, এত বড় ক্ষমতা কারও নেই।
তাহলে আমার কিসের দুশ্চিন্তা, কিসের জন্য আমি দুদিন ধরে দৌড়াদৌড়ি, আমি কথা দুদিন বলছি, কতদিন ধরে করছো তো জানি না, এত দৌড়াদৌড়ি কিসের, এত আস্ফালন কিসের? আমার তো নিশ্চিন্ত হয়ে এসি ঘরে ঘুমানোর কথা, গরমের মধ্যে ঘোরাঘুরি করার কথা না তো, রোদ দেখে মাথা যন্ত্রণা করার কথা নয় তো, আমার তো নিশ্চিন্তে নাক ডাকিয়ে নাকে তেল দিয়ে ঘুমানোর কথা, যে যেই আসুক আমার বাড়িতে ছেলেকে তো কেউ নিতে পারবে না, কারণ আমার চরিত্র পরিষ্কার। অথচ আমরা কিন্তু জানি এই ভ্যালেন্টাইন্স ডে তখন কিন্তু টন্দীপও অনেক গোলাপ টোলাপ কিনেছিল, ওয়াইটিতে বলেছিল না, তারও কেউ একজন আছে যে কিনা ডিস্টেন্সের রিলেশনশিপে আছে, অনেক দূরে আছে, তার জন্যও কেউ ওয়েট করছে। তাহলে তার চরিত্রটা আজকে ক্লিন পরিষ্কার বলছে কি করে? তাহলে সেই দিনের কথাগুলো যদি মিথ্যে হয়, তাহলে আজকে কথাগুলো সত্যি? কোনটা সত্যি? ফলাও করে বলেছিল কিন্তু আমি কিন্তু অলরেডি একটা রিলেশনে ঢুকে রয়েছি, সে দূরে থাকে, তার সঙ্গে আমার বিশেষ দেখাশোনা হয় না, কিন্তু যোগাযোগ আছে। ভিডিওগুলো আছে মনে হয়, এখন ভ্যালেন্টাইন্স ডে সময় ভিডিও দেখে থাকবে তোমরা। তাহলে সেপারেশনে থাকার সময় যেমন বাবা এলিগেশন লাগিয়েছে মা পরকিয়া করছে বা তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, সেরকমভাবে টন্দীপ নিজে মুখেও বলেছে সে নিজেও রিলেশনে রয়েছে, সে ভ্যালেন্টাইন্স ডের প্রতিটা ডে উল্লেখ করেছে এবং তার ডিস্টেন্স রিলেশনশিপ স্বীকার করেছে, এবং সেও চায় তার ভবিষ্যৎ প্ল্যানিং করতে। তাহলে দুজনের মতো ভালো আছে সন্দীপের কথা মতো। তাহলে মাঝখানে ছেলেটা কার কাছে যাওয়ার ক্লিন চিট পাবে? সেটা তো বিচারকই দেখবে কার কাছে যাওয়ার ক্লিন চিট পাবে। বাবা বলছে তার ইমেজ পরিষ্কার, মাকে তার ইমেজ পরিষ্কারের কাগজ নিয়ে এসে দেখাতে হবে। বাবাও নিজের কাগজটা পরিষ্কার রাখুক, তাই না? তো ওসব কোনো ব্যাপার না, ইমেজ অমুক এগুলো হচ্ছে আমাদের জাস্ট পাজল করে দেওয়ার কথাবার্তা চলছে, এগুলো আর কিছুই নয়। এই আমাদের পাজল করে কোনো লাভ নেই, যার লড়াই সে লড়বে, লড়াইয়ের ময়দান কেউই ছাড়বে না, কারণ সন্তানটা দুজনের। আমরা ওই রকম স্বার্থপরের মতো কখনোই বলতে পারবো না বাবার কাছে থাক, বাবার কাছে থাক, মার কাছে থাকতে পারবে না। কেন? কিসের জন্য? মা জন্ম দিতে পারে, মার কাছে থাকতে পারবে না, কেমন কথা? যাই হোক, সেটা আমি ভগবান নই, আমি বলারও কেউ নেই, আমি এখানে বলার অধিকারও রাখি না। যা হবে ফিউচারে আমরা দেখতেই পাবো, আর আমাদের আইনের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, সে সমস্ত দিকটা বিচার করবে। আর এরা যদি বাধা দিতে যায়, এদের বাধার কারণগুলো অবশ্য করে বিচার্য বিষয় হবে। আমি বললাম আর আমার কথা শুনে পিছনে হেঁটে যাবে তা তো নয়, সপক্ষে সমস্ত যুক্তি চাই এবং যুক্তির সপক্ষে সমস্ত প্রমাণ চাই, এবং প্রমাণগুলো সব সঠিকভাবে যাচাই করা হবে। আমি প্রমাণ দেখালাম ওটা হয়ে গেল তা নয়, সেটা সমস্ত ভালোভাবে রিভিউ করা হবে। সব কিছুর জন্য সবাই তৈরি থাকুক, আমরাও তৈরি আছি দেখার জন্য লড়াইটা কোন পর্যায়ে যায়। একটা বাচ্চার ভবিষ্যৎ বলে কথা না, এমনি তো ছেড়ে দিতে পারি না। আর বাবার কথা না, বাবাকে নাকি বাধা দিয়ে রেখে দিতে হচ্ছে, বাবা বলার জন্য উদ্গ্রীব, কিন্তু বাবাকে আসতে দেওয়া হচ্ছে না, ছেলে আর মা মিলে বাধা দিচ্ছে। নাটক, আবার নাটক। কথাটা উনি কালই বলতেন, এটা আমাদের কাছে পরিষ্কার, না হলে সকালবেলা ওই কথাগুলো আমরা শুনতাম না। পরবর্তীকালে কিছু এমন ঘটনা ঘটেছে যার জন্য ওনার কথাটা এখন স্থগিত রাখা হয়েছে, কারণ বর্তমানে ছেলের কথাটাই বা ছেলের বাণীটা আসাই বেশি দরকার ছিল। সেই জন্য বাবার বাণীটা এখন আপাতত পুরনো ঘরেই বন্ধ করা আছে। সেই জন্য বাবাকে ফোন করে খাওয়ার জন্য ডাকতে হয়। ভিউয়ার্সরা তোমরা দেখো, তার মানে বাবা সন্ধ্যের পর থেকে খুব দরকার ছাড়া এদের কাছে আসে না, ক্যামেরার খাতিরে মাঝে মাঝে এসে বসে। তোমরা ভাবো একজন বাবা, সে অন্য বাড়িতে থাকে, তাকে ফোনে করে বলবে গিয়ে ডাকা, ফোনে যখন সুবিধা আছে অ্যাজ এ ইন্টারকম সেইভাবে ডেকে তাকে খাওয়ার জন্য ডাকা হয়। আর যখন মনে হয় আমি ক্যামেরাতে দেখাবো, তখন বাবাকে বসতে বলা হয়। আচ্ছা যাই হোক, সে ফোন করা হলো বাবাকে ডাকার জন্য, বাবা ফোনটা ধরলেন না, দেখা হলো ধরতে পারলেন না, শোনালো আর মানেটা কি? হয় বাবা ঘুমিয়ে পড়েছেন, নয় বাবা ফোনটা তুলছেন না, নয় বাবা কি করছেন। ছেলে বউ বাবার মধ্যে কি কোনো রাগারাগি চলছে? হতেও পারে, কারণ ছেলের কিছু কর্মকাণ্ড বাবার হয়তো অপছন্দ হচ্ছে, কারণ বাবা মানুষটা অতটা জটিল নয়, আমরা জানি, এই জানি বলেই আমরা বলি, আর সেই বলাটার থেকে ওই কিমা দালাল এই জিনিসগুলোকে ওয়াচ করে, এবং তার জন্যই সে প্রেশারাইজ করে তার বাবাকে কিছু বলতে। তার জন্যই এর বাবা আগের দিন বলেছিল যে কথাগুলো হয়তো উনি বলতে চাননি, আজকেও বলার জন্য প্রেশারাইজ করা হচ্ছে, কিন্তু উনি রাজি হচ্ছেন না। হয়তো আমাদের এইসব ভিডিও করার পর আবার তাকে দেখা যাবে ক্যামেরায়, কারণ আমাদের তো মিথ্যা প্রমাণ করতে হবে, তার জন্যই হয়তো বা তাকে ক্যামেরার সামনে আবারও আনার চেষ্টা করা হবে। হয়তো বা স্ক্রিপ্ট লেখা হয়নি, যে কথাটা বলার জন্য বাবাকে আনার ছিল সেইটা স্ক্রিপ্টেড, তো সেই স্ক্রিপ্টটা ঠিক মতো লেখা হয়নি,
কারণ এই মুহূর্তে কি হবে না হবে প্রতিদিনই একটা অপেক্ষা। কি হবে, আজ কি হবে, আজকের দিনটা গেল, মানে রাত হলে শান্তি, আজকের দিনটা গেল, কাল কি হবে, ওয়েট করো। তাহলে ওয়েট করো তোমরাও, আমরাও। ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওয়ে আসবো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এখন দেখার জন্য এইটুকু। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর পরবর্তী ভিডিও ওয়েট করো। বাই।